হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা লিমিটিং রিএজেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন রকমের প্রবলেম যত রকমের সম্ভব মোটামুটি দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা শুরু করব পার্সেন্টেজ পিউরিটি অর্থাৎ বিশুদ্ধতার মাত্রা এই টপিকটা নিয়ে। এখন টপিক শুরু করার আগে আমি একবার তোমাদের বলতে চাই যে যারা যারা আমার চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো আজকের আলোচনা হচ্ছে পার্সেন্টেজ পিউরিটি অর্থাৎ বিশুদ্ধতার মাত্রা। এখন আমরা যে আগের দিন বা তার আগের দিন অর্থাৎ কেস 1 এবং কেস 2তে স্টয়চিওমেট্রি নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে বা যে রিঅ্যাক্ট্যান্টগুলো বিক্রিয়া করছে তারা সবাই হচ্ছে 100% পিওর। কিন্তু বাস্তব জীবনে আমরা যা যা পদার্থ দেখতে পাই তার মধ্যে বেশিরভাগই 100% পিওর হয় না, তার মধ্যে কিছু না কিছু ইমপিউরিটি অর্থাৎ অশুদ্ধি মিশে থাকে। যেমন ধরো সিম্পলি আমরা যদি দোকানে গিয়ে চাল কিনতে যাই তাহলেই দেখতে পাবো যে 1 কেজি চালের মধ্যে অন্তত 4-5 গ্রাম বা 10 গ্রাম পাথর কাঁকড় এই সমস্ত থাকে। তো সেই রিয়েল লাইফ এক্সাম্পল যদি নিয়ে আমরা কাজ করি তখন দেখা যাবে যে যতটা পরিমাণ রিঅ্যাক্ট্যান্ট থেকে এক্স্যাক্টলি যতটা পরিমাণ প্রোডাক্ট তৈরি হওয়ার কথা বাস্তবে ততটা হয় না, তার থেকে কম হয়। তো এইটা নিয়েই আজকে আমাদের আলোচনা। এখন আলোচনার ফার্স্ট পয়েন্টে আমরা এটা লিখব যে ইন রিয়ালিটি no substance is 100% pure. These contain impurity. Impurity মানে অশুদ্ধি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে if not mentioned impurities are assumed to be inert. Inert মানে নিষ্ক্রিয়। Inert with respect to the given reaction. These impurities are to be removed. ইমপিউরিটিগুলোকে বাদ দিয়ে বাকি যতটুকু পিওর সাবস্টেন্স পড়ে থাকলো সেইটা নিয়ে আমরা কেমিক্যাল ক্যালকুলেশনগুলো করব। আর থার্ড পয়েন্ট হচ্ছে পার্সেন্টেজ পিউরিটি, এই যে টার্ম ইজ ডিফাইন্ড ফর রিঅ্যাক্ট্যান্টস। কেবলমাত্র রিঅ্যাক্ট্যান্টগুলোর পার্সেন্টেজ পিউরিটি নিয়ে আমরা আলোচনা করি, কারণ রিঅ্যাকশান হওয়ার পরে যে প্রোডাক্টটা তৈরি হবে, প্রোডাক্টটা যেটা তৈরি হচ্ছে রিঅ্যাকশানের মাধ্যমে সেটা অবশ্যই 100% পিওর থাকে। যদিও প্রোডাক্টের পরিমাণ যতটা এক্সপেক্টেড সেটা অনেক সময় নাও পাওয়া যেতে পারে। তো সেইটা নিয়ে আমরা আজকে আমাদের সেকেন্ড টপিক আলোচনা করব, যেখানে আমরা পার্সেন্টেজ ইল্ড অর্থাৎ কতটা পরিমাণ প্রোডাক্ট তৈরি হচ্ছে সেইটা নিয়ে আলোচনা করব, কিন্তু সেটা আমি এখন বলছি না। তো পার্সেন্টেজ পিউরিটি এই পার্টিকুলার টার্মটা কেবলমাত্র রিঅ্যাক্ট্যান্টগুলোর জন্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই তাহলে এই 3টে পয়েন্ট মোটামুটি ক্লিয়ার হবে তোমাদের। তো দেখো এক্সাম্পলটা হচ্ছে 5A থেকে তৈরি হচ্ছে 2B প্লাস 3C। এবার এ থেকে বি আর সি তৈরি হচ্ছে। এখন ধরা যাক আমি এটার 10 মোল নিলাম, 10 মোল এ নিলাম। 10 মোল এ থেকে কতটা বি তৈরি হবে? সিম্পল ফর্মুলা আমরা যেরকম আগে করেছি যে 10 ইন্টু যেটা বের করতে হবে তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ওপরে আর যেটা থেকে বের করতে হবে তার কোএফিসিয়েন্ট নিচে, তাহলে 4 মোল তৈরি হবে। অর্থাৎ আইডিয়ালি
ইকুয়েশন অনুযায়ী 10 মোল এ থেকে 4 মোল বি তৈরি হওয়ার কথা। এইবার যদি দেখা যায় যে 4 মোলের বদলে বিটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে 2.5 মোল, 4 মোল দেখা গেল যে তৈরি হচ্ছে না, তার বদলে আমি 2.5 মোল বি পেলাম, তাহলে আমি নিশ্চয়ই এটা বলতে পারি যে এই যে এ আমি নিয়েছিলাম, এই এ সাবস্টেন্সটা 100% পিওর ছিল না। যদি 100% পিওর হতো তাহলে আমি 10 মোল থেকে কিন্তু বি এর 4 মোলই পেতাম। বোঝানো গেল? এবার যেহেতু এটা পিওর নয়, এর সঙ্গে আরও অন্য কিছু মিশে আছে, তারা যা মিশে আছে এখানে অশুদ্ধি হিসাবে বা ইম্পিউরিটি হিসাবে, তারা তো আর রিয়াকশান করবে না, করে তো আর বি তৈরি করবে না। বি তৈরি করবে কারা? যতটুকু আমি স্যাম্পেল নিয়েছি, অর্থাৎ এই 10 মোল নিয়েছি আমি, তো 10 মোল বলে আমি যেটাকে ভাবছি তার মধ্যে আসলে যত মোল এ আছে সেটাই খালি রিয়াকশান করছে। এবার সেটা কতটা কি করে বুঝবো? সেটা বোঝার উপায় হচ্ছে, দেখো এই যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 5 আর এখানে 2, তাহলে আমি বলতে পারি যে 2 মোল বি এটা তৈরি হওয়া উচিত কত মোল এ থেকে? 2 মোল বি তৈরি হওয়া উচিত 5 মোল এ থেকে। তাই যদি হয় তাহলে 2.5 মোল বি এইটা অ্যাকচুয়ালি তৈরি হওয়া উচিত কত মোল থেকে? 5 × 2.5/2 এত মোল এ থেকে, ঠিক আছে? তো এটা আবারও 2.5, তার মানে 6.25 মোল এ থেকে, ঠিক আছে? তাহলে এই যে আমি 2.5 মোল বি পেয়েছি, এটা আসলে আমার পাওয়ার কথা 6.25 মোল এ থেকে, কিন্তু আমি যখন 10 মোল এ কে আমি রিয়াকশান করালাম, সাপোজ আমি একে হিট করেছি, তাহলে এটা ডিকম্পোজ করে বি আর সি তৈরি করেছে। তাহলে আমি যখন 10 মোল এ কে হিট করলাম তখন আমি পেলাম 2.5। এটা হয়তো আমাকে কোয়েশ্চেনে বলে দেওয়া হয়েছে আর কি, এরকম বলে দেওয়া থাকবে যে 10 মোল এ কে হিট করলাম, 2.5 মোল বি পেলাম অ্যাকর্ডিং টু দিস রিয়াকশান। তাহলে পার্সেন্টেজ পিউরিটি অফ এ সেটা তুমি বের করো কত হচ্ছে। তাহলে যেহেতু আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে যে 10 মোল থেকে আমি 2.5 মোল পেয়েছি, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা দেখা। এটা রিয়েল লাইফ এক্সাম্পল হলে আমাকে ইকুয়েশনটাকে আগে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করে আমি দেখবো যে তাহলে 2 মোলটা আমার পাওয়া উচিত অ্যাকচুয়ালি কত মোল থেকে? 5 মোল থেকে। তাহলে 2 মোল যদি 5 মোল থেকে পাওয়া উচিত হয়, তাহলে 2.5 মোল আমি কত মোল থেকে পাওয়া উচিত? 6.25। কিন্তু আমার স্যাম্পেলটা দিয়েছে কত মোল? 10 মোল। তাহলে নিশ্চয়ই স্যাম্পেলে 6.25 যদি 10 থেকে বিয়োগ করে দিই, তাহলে বাকি যেটা থাকলো সেটা হচ্ছে আমার ইমপিউরিটি, অর্থাৎ অশুদ্ধি। তাহলে 10 থেকে আমি যদি 6.25 বাদ দিই তাহলে কত পড়ে থাকবে? 3.75 পড়ে থাকলো। তাহলে এইটা হচ্ছে আমার ইমপিউরিটি, ঠিক আছে? তাহলে স্যাম্পেলের মোল সংখ্যা হচ্ছে 10, তার মধ্যে আসলে কতটা আছে? 6.25। তাহলে কত পার্সেন্ট পিওর হলো? পার্সেন্টেজ পিউরিটি যদি আমাকে বের করতে বলে, তাহলে পার্সেন্টেজ পিউরিটি আমি কী করে বলবো? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যতটা রিয়াকশান করেছে 6.25 আর যতটা আমি নিয়েছিলাম, আসলে আমি নিয়েছিলাম 10 মোল, তার মধ্যে আসলে রিয়াকশান করেছে কতটা? 6.25 মোল। বাকিটা তো রিয়াকশান করেনি, বাকিটা তো আসলে এ ছিলই না, অন্য কিছু ছিল হয়তো। সো দিস ইন্টু 100 করলে পার্সেন্টেজ পেয়ে যাবো। তার মানে 62.5% হচ্ছে আমার স্যাম্পেলটার পিউরিটি। তাহলে কী করে বের করলাম পিউরিটি? যতটা অ্যামাউন্ট গিভেন ছিল, এবার এই অ্যামাউন্টটা মোল দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করেছি, মাসও থাকতে পারে, মাস থাকলে আমরা সেটাকে মোলে আগে কনভার্ট করে নেব। তো অ্যামাউন্ট গিভেন যতটা ছিল সেইটাকে নিচে রাখবো, আর যতটা অ্যামাউন্ট রিয়াকশান করেছে সেটাকে উপরে রাখবো, এটা ইন্টু 100%। এবার জেনারেলি এই ধরনের প্রবলেমগুলোতে মোল না দিয়ে মাসটাই দেওয়া থাকে। যদি মাস দেওয়া থাকে তাহলে আমাদের ফর্মুলা কী হবে? আমরা 3টে পয়েন্ট লিখেছিলাম, আমরা 4th পয়েন্ট হিসেবে একটা ফর্মুলা লিখতে পারি। 4th পয়েন্ট হচ্ছে তাহলে পার্সেন্টেজ পিউরিটি অফ রিয়াক্ট্যান্ট। অফ রিয়াক্ট্যান্টটা না লিখলেও চলে, ইমপ্লায়েড যে পার্সেন্টেজ পিউরিটি মানে আমি রিয়াক্ট্যান্টের পিউরিটির কথাই বলছি। সো দিস ইকুয়াল টু ডাব্লু মানে মাস রিয়াক্টেড বাই ডাব্লু মাস টেকেন ইন্টু 100%। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করব। আশা করা যায় বোঝানো গেল কনসেপ্টটা। এইবার আমরা সরাসরি প্রবলেমে চলে যাব, ঠিক আছে? তো প্রথম প্রবলেমটা হচ্ছে
দেখো ফার্স্ট প্রবলেম হচ্ছে 5 গ্রাম of calcium carbonate on heating produces 1.6 gram of CO2 gas. Find percentage purity of the ক্যালসিয়াম কার্বনেট স্যাম্পেল। ঠিক আছে, একটা ক্যালসিয়াম কার্বনেট স্যাম্পেল দেওয়া হয়েছে, সেটা 5 গ্রাম দেওয়া হয়েছে, তাকে হিট করেছি, করলে CO2 গ্যাস তৈরি হয়েছে 1.6 গ্রাম। তাহলে সবার আগে আমাদের কী করতে হবে? রিয়াকশান লিখতে হবে। সেকেন্ড, ব্যালেন্স করতে হবে। তারপরে আমরা কি দেখব? তারপরে আমরা দেখব যে কটা রিয়াক্ট্যান্টের ডেটা দেওয়া আছে। একটা রিয়াক্ট্যান্টের ডেটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। যদি মোর দ্যান 1 রিয়াক্ট্যান্টের ডেটা দেওয়া থাকে, তাহলে আমরা ওই আগের দিন যেটা আমরা করলাম, অর্থাৎ আমাদের লিমিটিং রিএজেন্ট কনসেপ্ট, ওইটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে তো একটাই মাত্র সাবস্টেন্স যাকে হিট করা হয়েছে, সুতরাং এখানে আমরা নর্মাল, আমরা কেস 1 যেরকমভাবে আলোচনা করেছিলাম সেইভাবে যাব। তাহলে সবার আগে আমাদের ক্যালসিয়াম কার্বনেট একে হিট করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2, এখন এই রিয়াকশানটা আর আমাদের ব্যালেন্স করতে হয় না, এটা ইটসেলফ ব্যালেন্সডই আছে। তো এবার দেখো ক্যালসিয়াম কার্বনেট আমি কতটা নিয়েছি? 5 গ্রাম। আর কত গ্রাম তৈরি হয়েছে? CO2 গ্যাস 1.6 গ্রাম, ঠিক আছে। এইবার 1.6 গ্রাম তৈরি হয়েছে, তাহলে পার্সেন্টেজ পিউরিটি বের করতে বলেছে, মানে নিশ্চয়ই ক্যালসিয়াম কার্বনেট স্যাম্পেলটাতে 5 গ্রাম আমি নিয়েছি, তো 5 গ্রামটাই ওর মধ্যে CaCO3 নেই, তার থেকে কম আছে, সুতরাং ওটাই আমাকে বের করতে হবে এই জায়গায় কতটা আছে। তাহলে এই যে এইটা 1.6 গ্রাম তৈরি হয়েছে ক্যালসিয়াম কার্বনেট, যদি এটা এত গ্রাম তৈরি হয়, এটা মানে হচ্ছে এটা বাই 44 এত মোল, ঠিক আছে। তাহলে আচ্ছা আমি যদি 1.1 করে দিই, তাহলে আমাদের একটু ক্যালকুলেশনটা সুবিধা হবে। 1.1 যদি করি, তাহলে এটা কত হবে বলো তো? 1/40 এত মোল, ঠিক আছে। এবার এটা যদি 1/40 হয়, তাহলে এটা কত? যেহেতু দুটোরই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 করে, তাহলে এটাও 1/40 মোল দরকার হবে তৈরি করার জন্য। তাহলে এটা মানে কত গ্রাম? দেখো ক্যালসিয়াম কার্বনেটের মোলার মাস হচ্ছে 100 দিয়ে গুণ করে দিলে আমরা মাস পেয়ে যাব। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 10/4 মানে 2.5 গ্রাম। তাহলে আসলে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এই 1/40 মোল, অর্থাৎ 1.1 করে দিয়ে এটাকে 1.1 গ্রাম যে CO2 আমরা পেয়েছি, কোয়েশ্চেনে যেটা আছে CO2 যেটা পেয়েছি, সেটা আসলে পাওয়ার কথা কতটা থেকে? 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। কিন্তু ক্যালসিয়াম কার্বনেট কতটা আমাকে দেওয়া হয়েছে? 5 গ্রাম। তার মানে 2.5-এর এটা বাদ দিলে বাকিটা, অর্থাৎ 50% এখানে হয়ে যাচ্ছে ইমপিউরিটি। যদিও আমরা বুঝতেই পারছি 50% ক্যালকুলেশন করার দরকার নেই, স্টিল আমরা ক্যালকুলেশন প্রথম অঙ্ক যেহেতু একবার করি। সো দিস ইকুয়াল টু W কী ছিল? যতটা রিয়াক্টেড, তার মানে 2.5 বাই যতটা টেকেন ইন্টু 100%, মানে 50%। তাহলে স্যাম্পেলের ক্যালসিয়াম কার্বনেট স্যাম্পেলের পিউরিটি হচ্ছে 50%, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো পরের কোয়েশ্চেনটা বলছে ক্যালকুলেট ভলিউম অফ CO2 প্রডিউসড অ্যাট 1 ATM 273, অর্থাৎ STP কন্ডিশন বা NTP কন্ডিশন যা বলবে, when 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উইথ 80% পিউরিটি ইজ হিটেড। আগের ইকুয়েশনের যে আমরা আগের প্রবলেমের যে ইকুয়েশনটা ওটাই, কিন্তু ডিফারেন্স হচ্ছে এই অঙ্কটা আগেরটা ঠিক অপোজিট। আগেরটাতে এই পার্সেন্টেজ পিউরিটি আমাকে বের করতে হচ্ছিল, এখানে পার্সেন্টেজ পিউরিটি বলেছে অন্য আরেকজনের ডেটা, অর্থাৎ CO2-র এখানে ডেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দু রকম হতে পারে, এক হচ্ছে যেটার রিয়াক্ট্যান্ট যেটা ইমপিওর, তার পার্সেন্টেজ পিউরিটি বের করতে বলতে পারে, অথবা তার ইমপিউরিটি বলে দিল, দিয়ে অন্য আরেকজনের ডেটা
জিজ্ঞেস করতে পারে। যখন পার্সেন্টেজ পিউরিটি বের করতে বললো আগের অঙ্কটা, তখন আমরা কি করলাম, যে রিঅ্যাক্ট্যান্টটা অর্থাৎ যার পার্সেন্টেজ ইম্পিউরিটি আমাকে বের করতে বলেছে সেটাকে আমি প্রথমে আননোন ধরলাম, মানে তার যতটা পরিমাণ গিভেন ছিল 5 গ্রাম দেওয়া ছিল ওইটা ধরে আমি কোনো ক্যালকুলেশন করিনি। আমি কি করলাম, কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ যেটা ডেটা গিভেন অন্যটা সেইটা ধরে আমি ইম্পিউরিটি যেটা বের করতে বলেছে সেটাতে আসলাম আমি। এটাতে উল্টোটা আছে, এটাতে প্রথমে বলে দিয়েছি যে এত পার্সেন্ট পিওর, CO2-র পরিমাণ জানতে চেয়েছে, তাহলে আমি এবার কাজটা শুরু করব রিঅ্যাক্ট্যান্ট দিয়ে, ঠিক আছে। আগেরটা যেহেতু এটা হচ্ছে মনে রাখবে, যখনই পার্সেন্টেজ পিউরিটি বের করতে বলবে তখন রিঅ্যাক্ট্যান্টের যত গ্রাম বা যত মোল দেওয়া আছে সেইটা ধরে আমি ক্যালকুলেশন শুরু করব না, তাহলে গণ্ডগোল হবে। হ্যাঁ, ওইখানে আমাকে আসতে হবে ফাইনালি। আর এটাতে অপোজিট যে ব্যাপারটা সেটা হবে। তাহলে দেখো এখানে ফার্স্ট আমি রিঅ্যাকশানটা লিখলাম, এটা তো অবশ্যই ব্যালেন্স করাই আছে। এইবার 25 গ্রাম আমাকে ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হয়েছে, তার আবার 80% হচ্ছে পিওর। তাহলে এর মধ্যে আসলে আছে কতটা ক্যালসিয়াম কার্বনেট, 25 × 80/100, এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, ঠিক আছে। 4, এটা 5, তার মানে আসলে আছে হচ্ছে 20 গ্রাম। এইবার এই 20 গ্রামটা নিয়ে আমি আসলে এখানে কাজটা করব। তাহলে 20 গ্রাম মানে 20/100 মোল, মানে 1/5 মোল। তাহলে 1/5 মোল যদি ক্যালসিয়াম কার্বনেট রিয়াকশান করে তাহলে এখানে 1/5 মোলই তৈরি হবে, কারণ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট একই আছে। তাহলে এত মোল মানে এনটিপিতে কত কত লিটার, 22.4 লিটার অ্যাট এনটিপি কন্ডিশন যেহেতু ওখানে বলে দেওয়া আছে। তাহলে এটা কত হবে, 4 আর 4.48 লিটার হবে মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে কি দেখলাম আমরা দুটো অঙ্কতে, যে যখন পার্সেন্টেজ পিউরিটি বলে দেওয়া থাকবে, এটা যেমন বলে দেওয়া আছে, তো আগে পার্সেন্টেজ পিউরিটি থেকে আর যত গ্রাম বলে দেওয়া আছে বা যত মোল বলে দেওয়া আছে সেইখান থেকে ওই ইমপিউরিটি বাদ দিয়ে অ্যাকচুয়ালি ওইটা 80% পিওর মানে কতটা সেটা আগে বের করে নেব, সেই ভ্যালু ইউজ করে আমি ক্যালকুলেশন করব। আর যখন পার্সেন্টেজ পিউরিটিটাই বের করতে বলবে রিঅ্যাক্ট্যান্টের, তখন ওই পার্টিকুলার রিঅ্যাক্ট্যান্টটা যার পার্সেন্টেজ পিউরিটি বের করতে বলেছে সেটা ছাড়া অন্য যে ডেটা দেওয়া আছে সেই ডেটাগুলো নিয়ে আমি কাজটা শুরু করব। দিয়ে আমাকে ওই যেটার ডেটা বের করতে বলেছে পিউরিটি সেইখানে আমাকে আসতে হবে। এবার যেটার পার্সেন্টেজ পিউরিটি বের করতে বলেছে সেটার ধরো একটা কিছু ডেটা দেওয়া আছে, যেমন প্রথম অঙ্কটায় 5 গ্রাম দেওয়া ছিল ক্যালসিয়াম কার্বনেট, আর বলা হলো যে ওর পার্সেন্টেজ পিউরিটি বের করো। এবার সেই 5 গ্রামটা তো পিওর নয়, ওর মধ্যে কিছু ইমপিউরিটি আছে, সুতরাং সেই 5 গ্রামের যে ভ্যালুটা ওইটা ধরে কোনো ক্যালকুলেশানে আমি এগোবো না, তাহলে ভুল হয়ে যাবে। সুতরাং এই হচ্ছে আমাদের প্রাইমারি কনসেপ্ট। এবারে আমি এই ধরনের বেশ আরও কিছু অঙ্ক দিচ্ছি। দেখো পরের অঙ্কটা বলছে 50 গ্রাম স্যাম্পল অফ Mg রিকোয়ার্স 24 গ্রাম অক্সিজেন ফর কমপ্লিট কম্বাশন। কম্বাশন মানে দহন, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন হবে। তো বলছে 50 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য 24 গ্রাম অক্সিজেন লাগছে, তাহলে পার্সেন্টেজ পিউরিটি অফ ম্যাগনেসিয়াম বের করতে বলেছে। সুতরাং ব্যাপারটা এটা যে 24 গ্রাম অক্সিজেন 50 গ্রাম স্যাম্পেলের জন্য লাগার কথা নয়। সুতরাং এই 50 গ্রামের মধ্যে কতটা ইমপিউরিটি আছে ওটা বের করতে হবে। তো আমি জাস্ট একটু আগেই কী বললাম, যখনই ইমপিউরিটি পার্সেন্টেজ পিউরিটি বের করতে বলবে তখন রিঅ্যাক্ট্যান্টের যে ডেটা দেওয়া আছে সেইটা ধরে কোনো কাজ আমরা করব না, কাজটা করব অন্যটাকে নিয়ে, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন রিঅ্যাকশান করলে অবশ্যই ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে, এটা নিশ্চয়ই এক্সপ্লেন করতে হবে না, ব্যালেন্স করলাম। এবার দেখো তাহলে অক্সিজেন লাগছে কতটা, 24 গ্রাম। 24 গ্রাম অক্সিজেন লেগেছে, এটা নিয়ে আমি কাজ করব। এইটা নিয়ে আমি কাজ করব না, কারণ আমাকে এখানে আসতে হবে, পিউরিটি বের করতে হবে। যদি পিউরিটি দেওয়া থাকতো কতটা অক্সিজেন লাগবে তখন এটা ধরে কাজ করতাম। এবার তাহলে অক্সিজেনের হচ্ছে এত মোল হয়ে গেল, তাহলে ম্যাগনেসিয়ামের কত মোল লাগবে, দেখো 2 আছে, তাহলে 2/1 2 এর ইন্টু 24/32 এত মোল ম্যাগনেসিয়াম হচ্ছে দরকার। তাহলে 24/16 তার মানে 1.5 মোল,
1.5 মোল মানে 1.5 ইন্টু ম্যাগনেসিয়ামের 24 হচ্ছে মোলার মাস ম্যাগনেসিয়ামের, মানে অ্যাটমিক মাস। তাহলে কত হচ্ছে বলো তো, এটা 36 গ্রাম হচ্ছে। তাহলে দেখো যেটা দাঁড়ালো ব্যাপারটা, যে 24 গ্রাম অক্সিজেন যে লেগেছে আমাদের, সেটা কত গ্রাম ম্যাগনেসিয়ামের কমপ্লিট কম্বাসন ঘটাতে পারে? 36 গ্রামের। কিন্তু আমার স্যাম্পেল কতটা আছে? 50 গ্রামের। তাহলে পার্সেন্টেজ পিউরিটি কতটা? পার্সেন্টেজ পিউরিটি দিস ইকুয়াল টু 36/50 ইন্টু 100%, সুতরাং 72%। বোঝানো গেল? আবারও একবার বলছি, যখন ক্যালকুলেট পার্সেন্টেজ পিউরিটি, যখন পিউরিটি ক্যালকুলেট করতে বলবে রিঅ্যাক্ট্যান্টের, তখন রিঅ্যাক্ট্যান্টের যে ডেটা দেওয়া আছে ওইটা ধরে কাজ করব না, তাহলে গণ্ডগোল হবে। যখন পিউরিটি দেওয়া থাকবে, অন্য কিছুর ডেটা বের করতে বলবে, তখন ওই পার্টিকুলার পার্সেন্টেজ পিউরিটি যেটা দেওয়া আছে স্যাম্পেলের, সেইটা মানে কতটা পিওর অ্যাকচুয়ালি সেইটা বের করে সেটা দিয়ে কাজ করব। ঠিক আছে? একই রকম পরেরটা দেখো, 20 গ্রাম স্যাম্পল অফ NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, ওকে হিট করা হয়েছে, 2.27 লিটার CO2 গ্যাস তৈরি হয়েছে অ্যাট STP। এবার বলছে ক্যালকুলেট পার্সেন্টেজ পিউরিটি অফ সোডিয়াম বাইকার্বনেট। যেহেতু পার্সেন্টেজ পিউরিটি আবারও বের করতে বলেছে, তাহলে এর যে ডেটাটা দেওয়া আছে 20 গ্রাম, এই ডেটা দিয়ে আমরা কাজ করব না, কাজ করব হচ্ছে ওই ডেটা দিয়ে শুরু করব কাজ। তাহলে সবার আগে তো এটা জানতে হবে যে সোডিয়াম বাইকার্বনেটকে হিট করলে রিয়াকশানটা কী হয়, সেটা হচ্ছে Na2CO3 CO2 আর H2 তৈরি হয়। ঠিক আছে? এখানে 2 বসালেই ব্যালেন্স হয়ে যাবে ইকুয়েশনটা। তো দেখো এটা তৈরি হয়েছে কত? 2.27 লিটার। এটা মানে কত মোল? 22.7 দিয়ে ভাগ করে দেবো অ্যাট STP এখানে বলেছে, তাই না? তাহলে এটা 0.1 হয়ে গেল। তাহলে 0.1 যদি এটা হয়, তাহলে এর মোল কত হবে? 2/1 স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটা নিচে হচ্ছে 1 ইন্টু 0.1 মোল, তাহলে 0.2 মোল। ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট তুমি যদি হিসাব করো তাহলে দেখবে এর মোলার মাস হচ্ছে 84। তাহলে 0.2 ইন্টু 84 এত গ্রাম, তাহলে 8 16.8 গ্রাম। তাহলে আসলে যে আমাদের CO2 তৈরি হয়েছে যতটা 2.27 লিটার, এটা পাওয়ার কথা এত গ্রাম থেকে, কিন্তু স্যাম্পেল আছে 20 গ্রামের। তাহলে পার্সেন্টেজ পিউরিটি কত? 16.8/20 ইন্টু 100%। তো এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ পিউরিটি। দেখো 84% হচ্ছে আমাদের স্যাম্পেলের পিউরিটি। ঠিক আছে? পরেরটা দেখো, বলছে 20 গ্রাম KClO3 অন হিটিং গিভস 7.45 গ্রাম KCl। পটাশিয়াম ক্লোরেট থেকে KCl এবং অক্সিজেন তৈরি হওয়ার রিয়াকশন তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় পড়েছো। KClO3কে হিট করলে পটাশিয়াম ক্লোরাইড আর তার সঙ্গে অক্সিজেন তৈরি হয়। ব্যালেন্স করে দিই এটাকে আগে, এই হয়ে গেল ব্যালেন্স। তাহলে 2 মোল থেকে 2 মোল তৈরি হয়। তো আবারও পার্সেন্টেজ পিউরিটি বের করতে বলেছে, সুতরাং ওই যে 7.45 দেওয়া আছে ওই ভ্যালু আমরা ইউজ করব। তাহলে 7.45 গ্রাম মানে কত মোল? মোলার মাস কত? 35.5 হচ্ছে ক্লোরিনের আর 39 হচ্ছে পটাশিয়ামের। তাহলে 74.5 তাহলে এত মোল, সুতরাং 0.1 মোল। ঠিক আছে? তো 0.1 মোল যদি এটা হয়, তাহলে এটাও কত হবে? 0.1 মোল হবে তো। কেন? কারণ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা সেম। তাহলে এত মোল মানে কত গ্রাম? KClO3 এবার কত হবে? তাহলে 39, 35.5 আর 3টে অক্সিজেন 48, সব মিলিয়ে তোমরা দেখবে যোগ করলে 122.5 হয়। তাহলে 122.5 যদি এটা হয়ে যায়, তাহলে 12.25 গ্রাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন অরিজিনালি, কিন্তু স্যাম্পেল আছে 20 গ্রামের। তাহলে পার্সেন্টেজ পিউরিটি কত? পার্সেন্টেজ পিউরিটি 12.25/20 ইন্টু 100। তাহলে আবারও কত হচ্ছে বলো? 61.25%। ঠিক
ঠিক আছে? তো দেখো এই যে কটা আমরা অঙ্ক করলাম এখানে 4-5টা, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ পিউরিটি সংক্রান্ত আলোচনা। শুরুতে আমি কি বলেছিলাম, পার্সেন্টেজ পিউরিটি এই পার্টিকুলার শব্দটা শুধুমাত্র রিঅ্যাক্ট্যান্টগুলোর জন্য অ্যাপ্লিকেবল। এখন অনেক সময় এরকম হয় যে একটা রিঅ্যাকশান হচ্ছে, রিঅ্যাকশান হওয়ার পরে প্রোডাক্ট তৈরি হলো, এবার প্রোডাক্ট কেমিক্যাল ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন অনুযায়ী যতটা প্রোডাক্ট তৈরি হওয়ার কথা ততটা প্রোডাক্ট অনেক সময় তৈরি হয় না, তার থেকে কম পরিমাণে প্রোডাক্ট তৈরি হয়। এবার সেই কম পরিমাণে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। এক হচ্ছে ল্যাবরেটরিতে যখন আমরা রিঅ্যাকশানটা করাচ্ছি তখন যিনি রিঅ্যাকশান করাচ্ছেন তার কিছু ব্যক্তিগতভাবে মানে মেকানিক্যাল কিছু ত্রুটি থাকতে পারে, যে যতটা স্যাম্পেল নেওয়া হলো দেখা গেল যে রিঅ্যাকশান করাতে গিয়ে খানিকটা স্যাম্পেল পড়ে গেল, খানিকটা স্যাম্পেল উড়ে চলে গেল, তো তাতে করে কিছুটা ওয়েট লস হলো। সুতরাং আমি যতটা নিয়েছি বলে ভাবছি রিঅ্যাক্ট্যান্ট, আসলে ততটা নেই, সুতরাং তো প্রোডাক্ট এক্সপেক্টেড যা তার অ্যামাউন্ট তার থেকে কম হবেই। সুতরাং এই একটা কারণ হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে একটা রিঅ্যাকশান করাচ্ছি, একটা সার্টেন কন্ডিশনে রিঅ্যাকশানটা যদি কোনোভাবে রিভার্সিবল হয়ে যায়, উভমুখী যদি বিক্রিয়া হয়ে যায়, তাহলে প্রোডাক্টগুলো থেকে আবার রিঅ্যাক্ট্যান্ট তৈরি হওয়া শুরু হয়ে যাবে। সুতরাং যতটা প্রোডাক্ট তৈরি হবে বলে আমি ভাবছি ততটা হচ্ছে না, ঠিক আছে? আবার অনেক সময় এরকম হতে পারে যে দুটো জিনিসকে মিশিয়েছি, এ আর বি মিশিয়েছি, সি তৈরি হবে বলে আমি ভাবছি। এবার ওই একই রিঅ্যাকশান কন্ডিশনে সি এর সাথে ডিও তৈরি হয়ে যদি যায় খানিকটা, তাহলে যতটা সি তৈরি হবে বলে আমি এক্সপেক্ট করছি ততটা সি তৈরি হবে না, কারণ খানিকটা তো ডি তৈরি হয়ে গেছে তার পাশাপাশি। এটাকে সাইমালটেনিয়াস রিঅ্যাকশান বলে। তো সেইগুলো যদি কখনো কখনো ঘটে, তো এরকম বিভিন্ন কারণে দেখা যায় যে অনেক সময়ই যতটা প্রোডাক্ট তৈরি হবে বলে আমরা এক্সপেক্ট করি ততটা প্রোডাক্ট তৈরি হয় না, ঠিক আছে? তার থেকে কম তৈরি হয়। এবার কতটা কম তৈরি হচ্ছে সেইটা আমাদেরকে বা তার পার্সেন্টেজটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, সেটাকে আমরা বলি পার্সেন্টেজ ইল্ড। তো মুছে নিই আগে ব্যাপারটা, তাহলে আমরা লিখছি পার্সেন্টেজ ইল্ড। ইল্ড মানে কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, উৎপাদন কতটা হচ্ছে সেটা। এবার তাহলে প্রথম কথা হচ্ছে পার্সেন্টেজ ইল্ড ইজ ডিফাইন্ড ফর প্রোডাক্ট। আমরা একটু আগে যেমন বললাম যে পার্সেন্টেজ পিউরিটি কথাটা শুধুমাত্র রিঅ্যাক্ট্যান্টদের জন্য অ্যাপ্লিকেবল, তেমনি এখানে পার্সেন্টেজ ইল্ডটা শুধুমাত্র প্রোডাক্টের জন্যই অ্যাপ্লিকেবল। ইল্ড মানে উৎপাদন, তো প্রোডাক্টই উৎপাদিত হবে। 2 নম্বর হচ্ছে না 2 নম্বর হচ্ছে লেখো অফেন প্রোডাক্ট formed in a reaction is not 100% pure due to যে কারণগুলো বললাম, কী কারণ বললাম? রিভার্সিবল নেচার অফ রিয়াকশান, অর্থাৎ রিয়াকশানটা যদি রিভার্সিবল বা উভমুখী হয়ে যায়। 2 নম্বর হচ্ছে সাইমালটেনিয়াস রিয়াকশান। 3 নম্বর হচ্ছে এরর ইন দ্য প্রসেস এটসেট্রা। এই সমস্ত কারণের জন্য অনেক সময় যেটা বললাম যে 100% প্রোডাক্ট তৈরি হয় না, তার থেকে কম তৈরি হয়। এইবার কম তৈরি হয় মানে ব্যাপারটা কীরকম হবে? যতটা প্রোডাক্ট 100% হলে যতটা প্রোডাক্ট তৈরি হওয়ার কথা ছিল সেই পরিমাণটা আমরা কোত্থেকে পাবো? ব্যালেন্সড ইকুয়েশন থেকে। ধরা যাক আমি একটা এক্সাম্পল দিই, ধরা যাক নাইট্রোজেন আর হাইড্রোজেন রিয়াকশান করে অ্যামোনিয়া তৈরি করছে, ঠিক আছে? এটা 1 মোল যদি হয়, 1 মোল মানে 28 গ্রাম, আর এটা 2 মোল যদি হয়, 2 মোল মানে 34 গ্রাম। অ্যামোনিয়ার মোলার মাস 17। তাহলে 28 গ্রাম থেকে আমি জানি যে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে। এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন, এটাকে আমরা বলবো থিওরিটিক্যাল ভ্যালু। থিওরিটিক্যাল ভ্যালু মানে যেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে আমরা যেটা বের করব। এবং ক্যালকুলেশনের জন্য আমাদের
আমাদের কাছে কি মানে উপায় কি? ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ছাড়া তো আমরা এমনিতে ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে এই যে 28 গ্রাম থেকে 34 গ্রাম পাওয়া যায়, এটা আমরা জানতে পারি ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন থেকে, অর্থাৎ ক্যালকুলেশন করে, আমাদের নিজেদের ক্যালকুলেশন করতে হয়। তো এই ব্যাপারটাকে আমরা, এই ভ্যালুটাকে আমরা বলি যে অ্যামোনিয়া, অর্থাৎ যেটা প্রোডাক্ট, তার এই যে ভ্যালুটা, এটাকে আমরা বলবো এর ক্যালকুলেটেড ভ্যালু বা থিওরিটিক্যাল ভ্যালু। এছাড়া আর একটা ভ্যালু হয় যেটা হচ্ছে, এটাকে আমরা বলি এক্সপেরিমেন্টাল ভ্যালু। ধরা যাক ল্যাবে কেউ নাইট্রোজেন আর হাইড্রোজেন মিশিয়ে অ্যামোনিয়া তৈরি করছে। এবার অ্যামোনিয়া তৈরি করার সময় আমরা জানি, তোমরা হেবার প্রসেস পড়েছো, যে ওখানে একটা সার্টেন কন্ডিশনে রিয়াকশানটা রিভার্সিবল হয়ে যায়, অর্থাৎ উৎপাদিত অ্যামোনিয়াটাও আবার হাইড্রোজেন বা নাইট্রোজেন তৈরি করে। যদি সেরকম যদি কিছু হয় বা যদি টেকনিক্যাল কিছু এরর হয়, তাহলে 34 গ্রামের থেকে কম পরিমাণ অ্যামোনিয়া তৈরি হবে। এবার কতটা কম তৈরি হচ্ছে সেইটা যদি কেউ ওই এক্সপেরিমেন্টটা না করে, ল্যাবে যদি কেউ না থাকে, তাহলে সে তো বুঝতে পারছে না, তাই না? তাহলে কোনো একটা রিয়াকশান করার সময় প্রোডাক্ট কতটা তৈরি হওয়ার কথা আর অ্যাকচুয়ালি কতটা তৈরি হচ্ছে, সেইটার মধ্যেকার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা বা অ্যাকচুয়ালি কতটা তৈরি হচ্ছে, সেই অ্যামাউন্টটা কিন্তু কেমিক্যাল ইকুয়েশন থেকে আমরা বলতে পারি না। তাই জন্য আমরা ওই পার্টিকুলার ভ্যালুটাকে বলবো এক্সপেরিমেন্টাল ভ্যালু। ধরা যাক 34 গ্রাম তৈরি হওয়ার কথা, কিন্তু বাস্তবে আমি দেখলাম যে 30 গ্রাম তৈরি হয়েছে, তো সেইটাকে আমি বলবো এক্সপেরিমেন্টাল ভ্যালু। এবার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা সব সময় কোয়েশ্চেনে দেওয়া থাকবে, কারণ এক্সপেরিমেন্টাল ভ্যালু কত সেটা তো এক্সপেরিমেন্ট না করলে বোঝা যাবে না। সুতরাং এক্সপেরিমেন্টাল ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু, যতটা প্রোডাক্ট তৈরি হয়েছে সেইটার সব সময় কী হবে, ওটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। আর আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু, যেটা ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ যেটা থিওরিটিক্যাল ভ্যালু, এবং যেটাকে আমরা পাবো কোত্থেকে, ব্যালেন্সড ইকুয়েশন থেকে। এইবার ধরা যাক আমাকে দেওয়া থাকলো যে 30 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়েছে, 28 গ্রাম নাইট্রোজেন থেকে 30 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়েছে যখন হাইড্রোজেন এর সঙ্গে রিয়াকশন করানো হয়েছে। তাহলে পার্সেন্টেজ ইল্ড অফ প্রোডাক্ট, মানে অ্যামোনিয়া কত পার্সেন্ট তার ইল্ড, সেটা বের করো। তখন আমাকে বলতে হবে যে যেহেতু 30 গ্রাম তৈরি হয়েছে বলে ওরা বলছে কোয়েশ্চেনে 30 গ্রাম তৈরি হয়েছে, আর আসলে তৈরি হওয়ার কথা 34 গ্রাম, সুতরাং কত পার্সেন্ট ইল্ড হয়েছে, এতটা। 100% যদি প্রোডাক্টের উৎপাদন হতো তাহলে আমি 34 গ্রাম পেতাম, কিন্তু উৎপাদন হয়েছে 30 গ্রাম, সুতরাং 100% ইল্ড হয়নি, ইল্ড তাহলে কম। সো দিস ইজ দ্য ভ্যালু। তাহলে যতটা ভ্যালু হচ্ছে 30, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সপেরিমেন্টাল যেটা দেওয়া আছে কোয়েশ্চেনে, সেটা ডিভাইডেড বাই থিওরিটিক্যাল, যেটা আমি ক্যালকুলেট করব, অর্থাৎ যেটা আমি ব্যালেন্স ইকুয়েশন থেকে পাবো, এই দুটোর রেশিও ইন্টু 100 করলেই আমি পার্সেন্টেজ ইল্ড পেয়ে যাব। বোঝানো গেল? এবার আমি এটাকেই যদি মানে ফর্মুলা আকারে যদি লিখি আমি এটাকে, তাহলে কি লিখব, যে আচ্ছা ফর্মুলা লেখার আগে আরেকটা জিনিস লিখে দিই, 4th পয়েন্টটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট। অ্যাকচুয়াল যেটা অ্যামাউন্ট, কার অ্যামাউন্ট, প্রোডাক্ট, আমরা তো পার্সেন্টেজ ইল্ড নিয়ে কথা বলছি। তাহলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অর্থাৎ যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, সেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, গিভেন ইন কোয়েশ্চেন, ঠিক আছে। আর কি বলবো, যে থিওরিটিক্যাল ভ্যালু, থিওরিটিক্যাল ভ্যালু অর্থাৎ ক্যালকুলেটেড, যেটা ক্যালকুলেটেড ভ্যালু, এইটা কোত্থেকে পাওয়া যাবে, ব্যালেন্সড ইকুয়েশন থেকে পাওয়া যাবে। তো এই দুটো আমাদেরকে মনে রাখতে হচ্ছে। এরপরে আমরা তাহলে ফর্মুলাটা লিখতে পারি। তাহলে ফর্মুলা কী হবে পার্সেন্টেজ ইল্ডের, তাহলে এবার আমরা ফর্মুলা লিখছি পার্সেন্টেজ ইল্ড ইকুয়াল টু, তাহলে অ্যামাউন্ট মানে এখানে মাস হতে পারে, মোলও হতে পারে, আমি মাস বা মোলই লিখে দিই, মোল অর মাস। এখানে আমি সাফিক্সে লিখছি EXP, মানে এক্সপেরিমেন্টাল, মানে অ্যাকচুয়াল ভ্যালু,
যেটা দেওয়া আছে কোয়েশ্চেনে সেটা ডিভাইডেড বাই মোল অর মাস থিওরিটিক্যাল, মানে যেটা আমি ক্যালকুলেট করব। তাহলে এখানে ক্যালকুলেট লিখে দিই, তাহলে ভালো হবে, তাহলে আমি বুঝতে পারবো দেখে যে ক্যালকুলেটেড যেটা ভ্যালু সেটা নিচে, ক্যালকুলেটেড বা থিওরিটিক্যাল যা খুশি এটা লিখলেই হবে, একই ব্যাপার। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা ইউজ করে আমরা পার্সেন্টেজ ইল্ড অফ প্রোডাক্ট বের করব। এবার দু চারটে অঙ্ক করলে তুমি বুঝতে পারবে যে সবসময় তোমাকে এই ফর্মুলা ইউজ করেই অঙ্ক করতে হবে তা নয়, সিম্পল লজিক ব্যবহার করে তুমি এমনি সিম্পল ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মেই অঙ্কগুলো করতে পারবে। তবু আমরা আমাদের সুবিধার্থে ফর্মুলা লিখে রাখলাম। এইবার আমরা সরাসরি প্রবলেমে যাচ্ছি। দেখো প্রথম অঙ্কটা বলছে যে 10 মোল এ প্রডিউসেস 15 মোল বি অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন। এই ইকুয়েশন অনুযায়ী 10 মোল এ থেকে 15 মোল বি তৈরি হয়েছে। এবার বলছে পার্সেন্টেজ ইল্ড কত। যখনই আমাকে কোয়েশ্চেন করছে যে পার্সেন্টেজ ইল্ড কত, তার মানে আমাকে এটা নিশ্চয়ই বুঝে নিতে হবে যে তাহলে 15 মোল বি নিশ্চয়ই তৈরি হওয়ার কথা নয়, তার থেকে বেশি তৈরি হওয়ার কথা। ঠিক আছে, তো সিম্পলি দেখো কী দেওয়া আছে এখানে 10 মোল, তো এটা যদি 10 মোল হয় তাহলে বি কতটা তৈরি হবে 5/2 × 10, এত মোল তৈরি হওয়ার কথা। সিম্পলি আমরা কেস 1-এ এরকম দেখেছি। তাহলে 25 মোল বি তৈরি হওয়ার কথা, কিন্তু তৈরি হয়েছে কতটা 15 মোল। তাহলে আমরা বলতে পারি পার্সেন্টেজ ইল্ড কত। উপরে কী ছিল ভ্যালুটা, মাস বা মোল, যেটা এক্সপেরিমেন্টাল, মানে যেটা গিভেন ইন কোয়েশ্চেন যত মোল দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু। কারণ যে ওই পার্টিকুলার এক্সপেরিমেন্টটা করেছে সে দেখেছে যে 15 মোল বি তৈরি হয়েছে। আমি তো এক্সপেরিমেন্ট করিনি, আমি খালি ক্যালকুলেশন করতে পারি। সেটা করে আমি দেখলাম যে 25 মোল অ্যাকচুয়ালি তৈরি হওয়ার কথা 10 মোল থেকে। অবশ্যই যদি 10 মোলটা পিওর হয়। এবার আপাতত আমি 10 মোল মানে রিঅ্যাক্ট্যান্টটাকে পিওরই ভাবছি, রিঅ্যাক্ট্যান্টটাকে আমরা ইমপিওর ভাবতেই পারি, তখন আবার তার পিউরিটি বের করতে হবে, সেসব নিয়ে পরে আলোচনা করছি। যাই হোক, তাহলে পার্সেন্টেজ ইল্ড মানে অ্যাকচুয়ালি কী হবে এখানে, তাহলে এক্সপেরিমেন্টাল ভ্যালু বাই ক্যালকুলেটেড ভ্যালু ইন্টু 100। তাহলে কত হচ্ছে দেখো 60 হয়ে গেল, 60%। তাহলে আমার ইল্ড হলো, প্রোডাক্টের ইল্ড 60%, যেখানে তৈরি হওয়ার কথা কত মোল 25 মোল, তৈরি হচ্ছে 15 মোল, সুতরাং পার্সেন্টেজ ইল্ড 60%। এইভাবে আমরা বের করবো। পরেরটা দেখো দেখো পরেরটায় বলছে 5 মোল অ্যামোনিয়া 5 মোল নাইট্রোজেন আর 10 মোল হাইড্রোজেন রিয়াক্ট করেছে, অ্যামোনিয়া তৈরি হয়েছে। এবার উইথ ইল্ড 60%, অর্থাৎ যতটা অ্যামোনিয়া তৈরি হয়েছে সেটা তার অ্যামোনিয়ার ইল্ডটা হচ্ছে 60%। এবার বলছে ক্যালকুলেট মোলস অফ অ্যামোনিয়া প্রডিউসড। এবার তুমি যদি ইল্ডের গল্পটা ভুলে যাও তাহলে দেখো যে এখানে দুটো রিঅ্যাক্ট্যান্টের ডেটা দেওয়া আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। আমরা এর আগেই বলেছি, আজকে বা আগের ক্লাসে আমরা অনেক আলোচনা করেছিলাম যে যখনই দুখানা মানে মোর দ্যান ওয়ান রিঅ্যাক্ট্যান্টের যখন ডেটা দেওয়া থাকবে তখন আমরা লিমিটিং রিএজেন্ট কনসেপ্ট অ্যাপ্লাই করব। তো সবার আগে আমরা লিমিটিং রিএজেন্ট কনসেপ্ট অ্যাপ্লাই করে দেখি যে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, তারপরে আমরা পার্সেন্টেজ ইল্ডের ব্যাপারটা পরে ভাবছি আর কি। এই হচ্ছে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। এখন এটা করতে গেলে আমরা দুটো স্টেপ করি, একটা t=0 আর একটা t=end, এটা করতেই হবে আমাদের। তো দেখো কত মোল নেওয়া হয়েছে 5 মোল, আর এটা 10 মোল, আর এন্ডে কত হবে 5 - x, আর এটা হয়ে যাবে 10 - 3x। শুরুতে এটা 0, এন্ডে এটা 2x। এবার দেখো তাহলে এবার লিমিটিং রিএজেন্টকে সেটা বের করি আগে। তাহলে এখানে লিমিটিং রিএজেন্ট কত 5/1 নাইট্রোজেন আর 10/3 হচ্ছে হাইড্রোজেন, সুতরাং এটাই লিমিটিং রিএজেন্ট, এটার ভ্যালু কম। তাহলে হাইড্রোজেন যদি লিমিটিং রিএজেন্ট হয়, এটা যদি আমাদের এলআর হয়, তাহলে 10 - 3x = 0, তাহলে x = 10/3, তাহলে 2x = কত 20/3 এত মোল। তো দেখো এই যে 20/3 মোল অ্যামোনিয়া তৈরি হলো, এটা তো আমাদের ক্যালকুলেটেড ভ্যালু, মানে থিওরিটিক্যাল ভ্যালু। এক্সপেরিমেন্টাল ভ্যালুটাই বের করতে বলেছে, ক্যালকুলেট মোলস অফ অ্যামোনিয়া প্রডিউসড, মানে যতটা অ্যামোনিয়া তৈরি হয়েছে অলরেডি, তো সেটা তো তৈরি হয়েছে যেটা, সেটা তো এক্সপেরিমেন্টাল ভ্যালু। তো সেটা কী করে বের করবো, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ ইল্ড = এক্সপেরিমেন্টাল ভ্যালুটা ওপরে থাকবে, সেটা যদি y হয়, আমি এখানে x ধরেছি বলে এখানে y লিখেছি, আর 20/3 নিচে × 100। এই তো আমাদের ফর্মুলা ছিল। তাহলে এখান থেকে আমি y সলভ করে ফেলতে পারবো। তাহলে y = কত হবে দেখো 60 × 20/3, আর এখানে 100টা নিচে থাকলো, তাহলে এটা 5 হয়ে গেল, 5 × 12 = 60, তাহলে 4। তাহলে অ্যাকচুয়ালি অ্যামোনিয়া তৈরি হলো কতটা 4 মোল। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তৈরি হওয়ার কথা কতটা ছিল
20/3 মানে প্রায় 7 মোল মতো, 6.95, কিন্তু তৈরি হয়েছে কতটা, 4 মোল। ঠিক আছে, পরেরটা দেখো। দেখো পরের অঙ্কটা একটা দেওয়া আছে এখানে ইকুয়েশন। এবার বলেছে যে ইল্ড হচ্ছে বি এর 80%, ক্যালকুলেট মাস অফ এ রিকোয়ার্ড। তাহলে এর মাস কতটা দরকার সেটা জানার আগে আমরা এর মোল কতটা দরকার সেটা আগে জেনে নেব। মোল থেকে আমরা তারপর মাসে যাব। তো যাই হোক, ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম। এখন আমাদের বের করতে হবে কি এ কতটা, এ হচ্ছে দরকার। বিটা দেওয়া আছে 10 মোল। 10 মোল ভ্যালুটা যেটা দেওয়া আছে সেটা আমরা কি জানি, এক্সপেরিমেন্টাল ভ্যালু। তো ওটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের ক্যালকুলেট করতে হবে আলাদা করে। তাহলে আমরা আগে ধরে নেব যে লেট এক্স মোল এ ইজ রিকোয়ার্ড। এক্স মোল এ আমার দরকার, ঠিক আছে। তাহলে এক্স মোল যদি এ হয় তাহলে সেখান থেকে বি কতটা তৈরি হবে, থিওরিটিক্যালি 4/3 এটার কোএফিসিয়েন্ট বাই এটার কোএফিসিয়েন্ট ইন্টু এক্স, এত মোল, তাহলে আমার বি তৈরি হয়ে গেল। তাহলে এই যে যত মোল বি তৈরি হলো 4x/3, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। এবার পার্সেন্টেজ ইল্ডের ফর্মুলা কি, পার্সেন্টেজ ইল্ড ইকুয়াল টু যে 80 দেওয়া আছে, পার্সেন্টেজ ইল্ড ইকুয়াল টু এক্সপেরিমেন্টাল ভ্যালুটা ওপরে থাকবে আর নিচে থাকবে আমাদের থিওরিটিক্যাল ভ্যালুটা, ঠিক আছে, ইন্টু 100। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কী পাবো, এক্স ইকুয়াল টু 10 ইন্টু 100 ইন্টু এটা 3/4 লিখবো, আর এদিকে 80টা চলে আসবে নিচে। তাহলে কত হবে বলো, 75/8। তাহলে এত মোল আমার হয়ে গেল এ দরকার। এবার আমাদের মাস বলেছে, তাহলে মাস, আর ওখানে মোলার মাস দেওয়া আছে, অ্যাটমিক মাস দেওয়া আছে। তাহলে মোল ইকুয়াল টু মাস বাই মোলার মাস, এই ফর্মুলা থেকে আমরা কী পাবো, মাস ইকুয়াল টু মোল ইন্টু মোলার মাস। তাহলে মাস অফ এ ইকুয়াল টু মোল ইন্টু মোলার মাস, এই যে আসবে এটা, ঠিক আছে। তাহলে 375 মানে 18, 15, তাহলে এত গ্রাম হয়ে গেল, 187.5 গ্রাম, এতটা আমার এ দরকার, ঠিক আছে। তাহলে কী করলাম এখানে, আগের যে দুটো আমরা অঙ্ক করেছিলাম সেখানে পার্সেন্টেজ ইল্ডটাই আমাদের বের করতে দিয়েছিল, এখানে উল্টোটা, পার্সেন্টেজ ইল্ড দেওয়া আছে কতটা রিঅ্যাক্ট্যান্ট লাগবে। রিঅ্যাক্ট্যান্ট যখনই বের করতে বলবে, পার্সেন্টেজ ইল্ড দেওয়া আছে এবং রিঅ্যাক্ট্যান্ট বের করতে বলছে, আমরা রিঅ্যাক্ট্যান্টের মোল হচ্ছে এক্স ধরে নেব। এক্স ধরে নিয়ে ক্যালকুলেট করব থিওরিটিক্যাল ভ্যালু, আর যেটা গিভেন আছে ওখান থেকে আমি পার্সেন্টেজ ইল্ড যদি বলা থাকে সেখান থেকে আমি মোলটা পেয়ে যাব। এবার মোল বের করতে বলতে পারে, এখানে মাস বের করতে বলেছে, যদি এটা গ্যাসিয়াস কিছু সাবস্টেন্স হয় তাহলে তার ভলিউম বের করতে বলতে পারে এসটিপি বা অন্য কোনো কন্ডিশনে, ঠিক আছে। তো নেক্সট অঙ্কটা দেখো। এখানে বলছে 0.4 মোল PCl5 and 1.8 মোল H2O reacts to form HCl। এখন এখানে দুটো রিঅ্যাক্ট্যান্টের ডেটা দেওয়া আছে, তাহলে আমাদের আবারও এখানে লিমিটিং রিএজেন্ট কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। আর এই যে 65.7 মোল অফ HCl তৈরি হয়েছে, এটা তো এক্সপেরিমেন্টাল ভ্যালু, প্রোডাক্টের ভ্যালু যদি দেওয়া আছে, ইল্ড বের করতে বলেছে, সুতরাং এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, তাহলে এটা নিয়ে আমাদের এখন কোনো কাজ নেই। তাহলে আগে ইকুয়েশনটা জানতে হবে। এক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে PCl5-এর সঙ্গে যখন জলের বিক্রিয়া হয় ফসফরিক অ্যাসিড তৈরি হয়, H3PO4, আর তার সঙ্গে HCl তৈরি হয়, ঠিক আছে। এবার 0.4 মোল হচ্ছে এটা, 0.4 মোল, আর এটা হচ্ছে 1.8 মোল। লিমিটিং রিএজেন্ট হলে আমরা দুটো লাইন করবো এক্সট্রা, T ইকুয়াল টু 0 আর T ইকুয়াল টু এন্ড। তাহলে আচ্ছা, আগে ব্যালেন্স করতে হতো, ব্যালেন্সটাই তো আমরা করিনি। কত বসাবো এখানে, এখানে যদি 4 দিই তাহলে 4 আর 4 অক্সিজেনটা মিলল, এটা একটা, হাইড্রোজেন 8টা, 3টে আর 5টা, হ্যাঁ এবার হয়ে গেছে। দেখো তাহলে এই হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন। হ্যাঁ, তাহলে এবার এইটা হবে, পড়ে থাকবে কতটা, -x আর -4x, এগুলো প্রথমে 0 0, x আর 5x। এখন লিমিটিং রিএজেন্টকে 0.4/1 আর 1.8/,
1.8/4 মানে কত 0.45 আর এটা 0.4। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে আমাদের এলআর, এটা ছোট ভ্যালু। এটা যদি এলআর হয় তাহলে 0.4 মাইনাস এক্স হচ্ছে 0, তাহলে এক্স ইকুয়াল টু 0.4। তাহলে HCl তৈরি হয়ে গেল কত 0.4 ইন্টু 5 মানে 2 মোল, 2 মোল। তাহলে আমাদের কী করে তৈরি হয়ে গেল এটা 0.5 ইন্টু 4, 2 মোল HCl তৈরি হয়ে গেল। এইবার 2 মোল HCl মানে কত আসলে? HCl এর 35.5 আর 1 মানে 36.5 এত গ্রাম, তাহলে 73 গ্রাম। ঠিক আছে, তো এইবার দেখো তাহলে থিওরিটিক্যালি আমাদের যে ডেটা দেওয়া আছে সেখান থেকে এতটা HCl তৈরি হওয়ার কথা, তৈরি হয়েছে কতটা, এতটা। তাহলে পার্সেন্টেজ ইল্ড এখান থেকে সহজেই বের করতে পারবো। তাহলে পার্সেন্টেজ ইল্ড ইকুয়াল টু এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ভ্যালু ইন্টু 100। আবার দেখো এরকম কিছু অড ফিগার চলে এসছে। অড ফিগারটাকে আমরা কী করি সবসময়, একটা নিয়ারেস্ট কিছু ঠিকঠাক একটা ভ্যালুতে নিয়ে যাই যেখান থেকে আমাদেরকে এই কাটাকুটিগুলো করতে সুবিধা হয় এবং আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাই, যেহেতু আমাদেরকে 4টা অপশান গিভেন থাকবে। হ্যাঁ, তো সেটা করার জন্য আমরা কী করবো দেখো। আচ্ছা, আগে দেখে নিই যে এটার সঙ্গে এটা এক্স্যাক্টলি এর মাল্টিপল কিনা, সেটা দেখার জন্য 9 দিয়ে মনে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ দেখো, এটা একদম ডেটা সুন্দর দেওয়া আছে। এটা তার মানে 0.9 হয়ে গেল, তার মানে আমার 90% হয়ে গেল পার্সেন্টেজ ইল্ড। ঠিক আছে, যদি এটা এক্স্যাক্ট ম্যাচ না করতো, মানে এক্স্যাক্ট যদি মাল্টিপল না হতো, তাহলে আমাকে ওই অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনে যেতে হতো। যাই হোক, এখানে অঙ্কটা খুব সহজেই হয়ে গেল। তাহলে এইভাবে আমরা করব অঙ্ক, যদি পার্সেন্টেজ ইল্ড বলা থাকে এবং যদি দুখানা ডেটা দেওয়া থাকে তাহলে আমরা লিমিটিং রিএজেন্ট কনসেপ্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, পরেরটা দেখো। তো দেখো নেক্সট অঙ্কে 285 গ্রাম TiCl4 মানে টাইটানিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশান করছে অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং রিয়াকশান। এই রিয়াকশান অনুযায়ী রিয়াকশান করছে, আর 32 গ্রাম TI তৈরি হয়েছে। ফাইন্ড পার্সেন্টেজ ইল্ড। আবারও দেখো দুটো রিয়াক্ট্যান্টের ডেটা দেওয়া আছে, Mg আর TiCl4, সুতরাং আবারও লিমিটিং রিএজেন্ট কনসেপ্ট। তাহলে প্রথমে আমরা যেটা করব যে T ইকুয়াল টু 0-তে কত মোল Mgটা 96 গ্রাম মানে কত মোল, 24 দিয়ে ভাগ করি, 24 হচ্ছে ওর অ্যাটমিক মাস, তাহলে 4 মোল। আর এটা 285 কত দিয়ে ভাগ করব, টাইটানিয়াম 48 আর 4টে মানে হচ্ছে কত ক্লোরিন 35.5 ইন্টু 4, তাহলে 71 মানে 142। তাহলে 190 হচ্ছে 190, এটাও কত হবে 190 মানে 190/2 মানে হচ্ছে 95, তাহলে 95 মানে হচ্ছে, হ্যাঁ তাহলে এটা 1.5 মোল 00। আর T ইকুয়াল টু এন্ড যদি হয় তাহলে 4 মাইনাস 2x, 2 আছে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, আর এটা x 2x। ঠিক আছে, লিমিটিং রিএজেন্ট কোনটা দেখো, লিমিটিং রিএজেন্ট কী করে বের করবো, 4/2 মানে 2 আর 1.5/1 মানে 1.5, তাহলে এটা এলআর। এটা যদি এলআর হয় তাহলে 1.5 মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 1.5। আমাদের বের করতে হবে কি টাইটানিয়াম, তাহলে টাইটানিয়াম 1.5 মোল তৈরি হবে। 1.5 মোল মানে কত, এই যে 48 দিয়ে গুণ করে দিই, তাহলে এত গ্রাম পেয়ে গেলাম। তাহলে কত হবে বলো দাদা, 48 আর 24 72 গ্রাম হয়ে গেল।
তাহলে পার্সেন্টেজ ইল্ড কত? পার্সেন্টেজ ইল্ড হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু বাই থিওরিটিক্যাল ভ্যালু ইন্টু 100, অনেকটা কম হচ্ছে, যাই হোক যা হবে হবে। তাহলে 32, 8, 9, 72, তাহলে 400/9, তাহলে কত হচ্ছে বলো? 4, 36, 44.44% হচ্ছে আমাদের পার্সেন্টেজ ইল্ড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আর একটা অঙ্ক যেখানে আমরা লিমিটিং রিয়েজেন্ট প্লাস পার্সেন্টেজ ইল্ড এই দুটো কনসেপ্ট একসঙ্গে কাজে লাগালাম। পরেরটা দেখো, এখানে আবারও ক্যালসিয়াম কার্বনেটকে হিট করেছে, হিট করলে CO2 গ্যাস তৈরি হয়েছে। এবার বলছে যে কতটা CO2 গ্যাস তৈরি হয়েছে, আর 40% ইল্ড বলে দিয়েছে। আর এটা নিয়েছে 10 গ্রাম, 10 গ্রাম মানে 10/100 মানে 0.1 মোল। এখন এই রিয়াকশানটা তো ইটসেলফ ব্যালেন্সডই আছে, তো এটা 0.1 হলে এটাও আমার 0.1 মোলই তৈরি হয়। তার মানে 0.1 × 44 এত গ্রাম, তার মানে 4.4 গ্রাম তৈরি হওয়ার কথা আইডিয়ালি। তৈরি হয়েছে কতটা? তৈরি হয়েছে হচ্ছে এর 40%। ঠিক আছে, তাহলে কতটা তৈরি হবে? তাহলে মাস অফ CO2 প্রডিউসড, যতটা তৈরি হওয়ার কথা সেটা ইন্টু 40%, যা হবে এটা। তাহলে 44 × 40/100 মানে 2/5 মানে 88/5। ঠিক আছে, তাহলে এত হয়ে গেল, এত গ্রাম আমাদের তৈরি হয়েছে। ভুলটা কোথায় হলো? ও, এটা 4.4 ছিল, 4.4 মানে এটা 1.76। ঠিক আছে, 1.76 গ্রাম আমাদের CO2 আমরা পেলাম। পরেরটা দেখো, দেখো এই অঙ্কটাতে এটা একটু আগেরগুলোর থেকে একটু অন্যরকম। এখানে 75% পিওর ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে, অর্থাৎ পার্সেন্টেজ ইমপিউরিটির ব্যাপার আছে। প্লাস এখানে দেখো CO2 যেটা তৈরি হয়েছে 22 গ্রাম, সেটাতে 50% ইল্ড হয়েছে, অর্থাৎ পার্সেন্টেজ পিউরিটি এবং পার্সেন্টেজ ইল্ড একসঙ্গে দেওয়া হয়েছে। এরকম থাকতেই পারে। যদি এরকম থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের দেখতে হবে যে কী বের করতে দিয়েছে। এখানে মাস অফ ক্যালসিয়াম কার্বনেট বের করতে দিয়েছে, তাহলে দেওয়া আছে কোনটা? CO2 দেওয়া আছে। তো দেখো, যেটা রিয়াক্ট্যান্ট যার পার্সেন্টেজ পিউরিটি দেওয়া আছে তার মাস দেওয়া থাকতে পারে, তাহলে অন্যটার অর্থাৎ যেটার আমি একটা এরকম লিখে রাখি, তাহলে দেখো বুঝতে পারবে। পার্সেন্টেজ পিউরিটি কার দেওয়া থাকবে? রিয়াক্ট্যান্টের। আর পার্সেন্টেজ ইল্ড কার দেওয়া থাকবে? প্রোডাক্টের। এই দুটো দেওয়া থাকবে অবশ্যই। এইবার এখানে মাস বা মোল হয় যদি এটার দেওয়া থাকে তাহলে এটার দেওয়া থাকবে না, আর যদি এটার না দেওয়া থাকে তাহলে এটার দেওয়া থাকবে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটার ক্ষেত্রে পার্সেন্টেজ ইল্ড বা পিউরিটির সঙ্গে আর একটা ডেটাও দেওয়া থাকবে। তো সেইটাকে নিয়ে আমরা আগে শুরু করব অঙ্কটা। তাহলে এখানে পার্সেন্টেজ ইল্ড যার দেওয়া আছে প্রোডাক্টের, তারই আবার এখানে অ্যামাউন্টটাও দেওয়া আছে। তাহলে এইটা নিয়ে আমরা আগে কাজটা শুরু করব। কি কাজ করব? যে দেখো 50% ইল্ড যখন হয়েছে তখন CO2 তৈরি হয়েছে কতটা? 22 গ্রাম। তাহলে যদি ইল্ড 100% হতো তাহলে কতটা তৈরি হতো? 44 গ্রাম মানে 1 মোল তৈরি হতো। এবার এইটা কেন বের করলাম? কারণ এই যে 100% ইল্ড হলে যা হতো সেটা হচ্ছে আমাদের আইডিয়াল ভ্যালু, মানে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু। এবার এই থিওরিটিক্যাল ভ্যালুটা কী করবো? আমি ইকুয়েশানে পুট করতে পারবো। এই ভ্যালুটা আমি ইকুয়েশানে বসাতে পারবো না, এক্সপেরিমেন্টাল ভ্যালুটা। সেই জন্য যার দুটোই দেওয়া থাকবে সেখান থেকে তার থিওরিটিক্যাল ভ্যালুটা বের করে নিতে হবে। যদি এখানে ক্যালসিয়াম কার্বনেটের পিউরিটির সঙ্গে সঙ্গে তার যদি মাস দেওয়া থাকতো তাহলে সেখান থেকে আমি ক্যালসিয়াম কার্বনেটের ওই কী বলবো থিওরিটিক্যাল ভ্যালুটা বের করে নিতে পারতাম আগে।
যাই হোক, এখন আমরা যদি ইকুয়েশনটা লিখি তাহলে দেখব ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হচ্ছে CaO আর CO2। তাহলে এটা আমার তৈরি হয়ে গেল 1 মোল। এটাকে আমি এখন ইকুয়েশনে লিখতে পাচ্ছি 1 মোলটাকে। তাহলে 1 মোল তৈরি করতে ক্যালসিয়াম কার্বনেট কতটা লাগবে? 1 মোল মানে 100 গ্রাম লাগবে। 100 গ্রাম লাগবে। 100 গ্রাম লাগবে যদি এই ক্যালসিয়াম কার্বনেটটা পিওর হয়, কিন্তু আমাদের ক্যালসিয়াম কার্বনেট তো পিওর না, ও তো 75% পিওর। মানে ক্যালসিয়াম কার্বনেটের যে স্যাম্পেলটা আমাকে দেওয়া হয়েছে তার মধ্যে 75% আছে CaCO3। তাহলে সেই 75%টাই তো রিয়াকশান করে CO2 তৈরি করেছে। তাহলে যতটা CO2 তৈরি হয়েছে ততটা তৈরি হয়েছে ওই স্যাম্পেলের 75% থেকে, যেটা হচ্ছে এই ভ্যালুটা। তাহলে 75% মানে যদি 100 গ্রাম হয় তাহলে 100% মানে কতটা? ঠিক আছে, এটা একটা মেথড, এভাবে আমরা করতে পারি। তাহলে আমি এখানে লিখছি যে 75% মানে হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে পুরোটা কত, মানে ইমপিউরিটি একসঙ্গে ইনক্লুড করে দিলে কতটা হবে? তাহলে 100 ইন্টু 100/75 মানে 100 ইন্টু 4/3 400/3 মানে কত হয়? 133.33 গ্রাম। ঠিক আছে, আসলে তার মানে আমাদের 75% পিওর ক্যালসিয়াম কার্বনেট কতটা লাগবে? এত গ্রাম। ঠিক আছে, এটা যদি 75% পিওর হয় তাহলে এর মধ্যে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট আছে কতটা? 100 গ্রাম মানে 1 মোল, যেখান থেকে আমরা পাবো 1 মোল CO2। 1 মোল CO2 মানে 44 গ্রাম পাওয়ার কথা, কিন্তু যেহেতু প্রোডাক্টের ইল্ডও কোনো কারণে 50% হয়ে গেছে তাই আমরা পাচ্ছি 22 গ্রাম। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারি। আদারওয়াইজ আমরা এটাও করতে পারি যে আরেকটা মেথড করতে পারি, সেটা হচ্ছে যে এই যে ক্যালকুলেট মাস, যার মাস ক্যালকুলেট করতে বলবে সেটা আমি X ধরে নিই আগে, যে ধরা যাক আমার X গ্রাম আমার ক্যালসিয়াম কার্বনেট লাগছে। ঠিক আছে, তো সেটা যদি আমি এখানে লিখি অন্য মেথডটা, তাহলে X গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট আমি নিই স্যাম্পেলের যদি মাস X গ্রাম হয় তাহলে এর মধ্যে আসলে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটা? 75% ইন্টু X, তার মানে 3x/4 এত গ্রাম আসলে আমার রয়েছে। এবার তাহলে আমি এইটা ধরে ক্যালকুলেট করব আলাদা করে। ঠিক আছে, আমি এখানে করে দেখাচ্ছি ওই মেথডটাও। এবার যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেটা করবে। তাহলে এটা মুছে দিয়ে আমি ওইটা আরেকবার করছি, মানে ইকুয়েশনটা আমাকে আরেকবার লিখতে হবে। তো কি বললাম সেকেন্ড মেথডটায়, যে মাস বের করতে বলেছে যার, সেটা আমি ধরে নিলাম X গ্রাম। তাহলে স্যাম্পেলের মাস যদি X গ্রাম হয় অর্থাৎ 75% পিওর ক্যালসিয়াম কার্বনেট, সেটা যদি X গ্রাম হয় তাহলে তার মধ্যে অ্যাকচুয়ালি আছে কতটা ক্যালসিয়াম কার্বনেট? এত গ্রাম। ঠিক আছে, এবার এত গ্রাম মানে কত মোল? গ্রামকে মানে মাসকে মোলার মাস দিয়ে ভাগ করব, 4 × 100। তাহলে এত মোল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আছে। মোল কেন করলাম? কারণ আমি এই ইকুয়েশনে মোল কনসেপ্ট কাজে লাগাবো। তাহলে ইকুয়েশন অনুযায়ী ক্যালসিয়াম কার্বনেট আসলে কতটা রিয়াকশান করছে? এত মোল, রাইট? সেখান থেকে CO2 তৈরি হবে কতটা? ওই একই, যেহেতু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা সেম। তাহলে এত মোল CO2 তৈরি হলো। এবার এই যতটা CO2 তৈরি হলো এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল ভ্যালু আমরা জানি না, সেটা অবশ্যই এখানে দেওয়া আছে। এইবার আমি যেটা করছি যে এই 22 গ্রাম মানে অ্যাকচুয়ালি কত মোল? 0.5 মোল। তো এটাকে আমি কেন মোলে কনভার্ট করলাম? কারণ আমার এখানেও মোল আছে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এইবার দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু, এটা আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু, আর ওটা আমাদের 50% ইল্ড। তাহলে এইগুলোকে আমি এবার রিলেট করতে পারবো যে 50% ইল্ড, যেটা ইল্ড ইকুয়াল টু কত হচ্ছে? আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু ওপরে আর নিচে হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু ইন্টু 100। ঠিক আছে, এখান থেকে আমি এক্সের ভ্যালু পাবো। তাহলে X ইকুয়াল টু কত হবে দেখো, 0.5 × 100, আর এইটা 400/3 হয়ে যাবে, আর এই 50টা নিচে চলে আসবে। তাহলে এইটা আর এটা কাটলে কত হবে দেখো, 100 কেটে গেল, আমরা আবার 400/3 পেয়ে গেছি।
মানে আমরা যেটা এর আগে করলাম 400/3 মানে 133.33। তাহলে এই হচ্ছে একটা মেথড, যেটা বের করতে বলেছে ওটাকে আমি এক্স ধরে নিই, এক্স গ্রাম ধরে নিলে তাহলে সেটা যত পার্সেন্ট পিওর সেইখান থেকে আমি অ্যাকচুয়ালি কতটা ওই পদার্থটা আছে সেটা বের করে নিলাম আগে। এবার এখান থেকে আমি আমার ক্যালকুলেশন স্টার্ট করলাম। আদারওয়াইজ আমি কী করব, যেটার ক্ষেত্রে দুটোই দেওয়া আছে, পার্সেন্টেজও দেওয়া আছে প্লাস অ্যামাউন্টও দেওয়া আছে, সেইখান থেকে তার অ্যাকচুয়াল অ্যামাউন্টটা বের করব আগে। সেটা রিঅ্যাক্ট্যান্ট যদি দেওয়া থাকে, রিঅ্যাক্ট্যান্টের পিউরিটি প্লাস অ্যামাউন্ট দেওয়া থাকলে ওখান থেকে অ্যাকচুয়াল অ্যামাউন্ট বের করব, সেটা ধরে এগোবো। আর যেটা এখানে দেওয়া আছে আমাদের, যে প্রোডাক্টের ইল্ড এবং প্রোডাক্টের অ্যামাউন্ট দেওয়া আছে, এবার সেখান থেকে আমি কী করলাম আগের মেথডটাতে, যে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ প্রোডাক্ট বের করলাম, সেইখান থেকে আমি এগোলাম। তাহলে এই দুটো মেথডের মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, পরেরটা দেখো আগেরটার মতো আর একবার, যে পার্সেন্টেজ পিউরিটি দেওয়া আছে ম্যাগনেসিয়াম কার্বনেট, ওকে হিট করা হয়েছে, কতটা CO2 তৈরি হবে, CO2-র ইল্ড হচ্ছে 75%। তাহলে সবার আগে আমাদের এটা করতে হবে যে ম্যাগনেসিয়াম কার্বনেট একে যখন আমরা হিট করব তখন ম্যাগনেসিয়াম অক্সাইড আর CO2 তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো 100 গ্রাম নিয়েছে অ্যাকচুয়ালি, 100 গ্রাম এবং তার 84% পিউরিটি। এবার এই যে দুটোই দেওয়া আছে, পিউরিটি দেওয়া আছে এবং তার অ্যামাউন্টটা দেওয়া আছে, এখান থেকে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা বের করে নেব। তাহলে 100 গ্রাম দেওয়া আছে আর তার মধ্যে যদি 84% পিওর হয় তাহলে অ্যাকচুয়ালি সেখানে আছে কতটা, 84 গ্রাম। আর আমরা হিসাব করলে দেখব যে এর মোলার মাসও 84 হয়, 24, 12 আর 48 যোগ করলে 84 হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি 84/84 মানে 1 মোল, 1 মোল ম্যাগনেসিয়াম কার্বন আছে আমাদের অরিজিনালি। সেখান থেকে তাহলে আমাদের 1 মোল CO2 তৈরি হবে। ঠিক আছে, এবার CO2টা হচ্ছে 75% তার ইল্ড হবে। তাহলে 1 মোল CO2 তৈরি হতো যদি ইল্ডটা 100% হতো। এখন ইল্ড যদি 75% হয়ে যায় তাহলে আমাদের তৈরি হয়ে যাবে 3/4 মোল। ঠিক আছে, 75% হলে 3/4 মোলই হয়। তাহলে এটা মানে কত, 22.4 ইন্টু 3/4, এত লিটার অ্যাট STP। ঠিক আছে, এতটাই অঙ্কটা সোজা, যে এমনি মুখে মুখেই হয়ে যাচ্ছে প্রায়। তা এবার এরকম বেশ কয়েকটা অঙ্ক তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে আর অত লেখালেখি, অত জটিলতার মধ্যে আর যেতেই হবে না, আমরা এমনি এমনি মুখে মুখে হিসাব করে ফেলতে পারবো। তাহলে এটা এবার যা হবে দেখো, 4 দিয়ে ভাগ করলে 4, এটা 5, 5.6 ইন্টু 3 লিটার মানে হচ্ছে 16.8 লিটার। ঠিক আছে, এবার যে অন্য দুটো মেথডে আমি আগের অঙ্কটা করলাম সেই মেথডগুলো দিয়েও তুমি চেষ্টা করো একবার, দেখবে একই রেজাল্ট আসবে। তবে যে মেথডটাতে অঙ্কটা তাড়াতাড়ি হবে, আমাদের কাজ হচ্ছে টাইম ম্যানেজ করা, আমাদের বেশি হাতে সময় থাকবে না, 4টে অপশান থাকবে, কম সময়ে যে মেথডে আমার অঙ্কটা হবে সেইটা ভেবে আমি সেইভাবে এগোবো। তাহলে এই হলো আমাদের আজকের আলোচনা। আমরা পার্সেন্টেজ পিউরিটি এবং পার্সেন্টেজ ইল্ড এই নিয়ে আলোচনা করলাম। স্টয়কিওমেট্রি এরকম আরও ছোটো ছোটো অনেকগুলো টপিক আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। তবে যাওয়ার আগে আরেকবার বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাতে পরবর্তী যে নোটিফিকেশানসগুলো সেইগুলো তোমাদের পেতে অনেক সুবিধা হবে। তো আজকে এইটুকুই, ওকে।